নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম লাজুক লতা। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়। তমাললতার লজ্জার বহর দেখে সবাই অবাক হয়ে যায়। এ যুগে শহরবাসী শিক্ষিত একটা মানুষের বউ যে এমন লাজুক হতে পারে এ যেন ধারণাই করা যায় না। তমাল নিজেও নাকি কিছুকাল স্কুলে যাতায়াত করেছিল। শ্বশুর শাশুড়ি গুরুজন নেই, বছর পাঁচেকের একটি ছেলে আর 3 বছরের একটি মেয়ের মা। তবু সব সময় সে যেন লজ্জায় জড়সড় হয়ে থাকে। নিজেকে মানুষের চোখের আড়ালে লুকিয়ে রাখতে পারলেই সে যেন বাঁচে। বীরেনের দোতলা বাড়ির একখানা ঘরে সম্প্রতি তারা শহরের অন্য এলাকা থেকে উঠে এসেছে। বাড়িতে ঘর ভাড়া দেওয়ার কোনো প্রয়োজন বা ইচ্ছা বীরেনের ছিল না। যতীনের উপর এটা তার অনুগ্রহ দেখানোই বলা যায়। বীরেনের বড় ছেলে হেমাঙ্গের সঙ্গে যতীনের পরিচয়ের সুযোগে এই সুবিধাটুকু যতীন আদায় করেছে। একটা ঘর ভাড়া নিয়েই সে বাস করছিল শহরের অন্য এলাকায়, এবং ভাড়াটে নিয়মিত ভাড়া দিয়ে ঘর দখল করে থাকলে তাকে উঠিয়ে দেওয়ার ক্ষমতাও বাড়িওয়ালার থাকে না। তবু কেন যে সে ওই ঘরখানা ছেড়ে দিয়ে বিপন্ন হয়ে এ বাড়িতে আরেকটি ঘর ভাড়া নিয়ে উঠে এলো হেমাঙ্গও ভালো বুঝতে পারেনি। বিপন্ন বন্ধুর প্রতি এই দয়া প্রদর্শনে বাড়ির লোকেরা মোটেই খুশি হয়নি হেমাঙ্গর উপর। বন্ধুত্ব ছিল কেবল হেমাঙ্গ ও যতীনের মধ্যে। এ বাড়িতে ভাড়া করে উঠে আসার আগে তমালকে কেউ দেখেনি। তাকে দেখে বরং তাদের মুখ বেশ গম্ভীর হয়ে গিয়েছিল। কিন্তু তমাললতার ভীরুতা ও লাজুকতার বাড়াবাড়িতে অনেকে তাজ্জব বনে গেলেও মুখের অন্ধকার অনেকটা কেটে গিয়েছে বাড়ির লোকের। বীরেনের বড় মেয়ে সুচারুকে তার স্বামী নেয় না। সে অবশ্য মুখ বাঁকিয়ে বলে, ঢং বলে, মাগির সব ন্যাকামি আর বজ্জাতি, অত লজ্জা কেউ দেখায় না। উনি তাই বেশি করে লজ্জা দেখিয়ে 10 জনের নজর টানেন। এ যেন বুঝতে দেরি লাগে কারো। আমার বুড়ো বাপকে দেখে তুই কোন লজ্জায় আধাত ঘুমটা টানিস? কিন্তু বাড়ির এবং পাড়ার বুড়ো বুড়িরা পছন্দ করে তমালের প্রায় বেহায়াপনার মতো লাজুকপনা। এরকম চালচলনই তো মানায় গেরস্থ ঘরের জোয়ান বয়সী বউয়ের। মুখে রা নেই, ফটাং ফটাং যখন তখন ঘর থেকে বেরিয়ে পাড়া চষে বেড়ানো নেই। পুরুষকে তফাতে রেখে আড়ালে রেখে চলায় এতটুকু ঢিল নেই। হেমাঙ্গের সঙ্গে সে নাকি আগে কথা বলতো। হেমাঙ্গ তারই জের টেনে তার সঙ্গে 2-4 বার কথাবার্তা বলবার চেষ্টা করেছে, কিন্তু তমাল মুখ ফেরায়নি, মুখ খোলেনি। ছেলেকে দিয়ে হেমাঙ্গের কথার জবাব দিয়েছে। হেমাঙ্গের বুড়ো বুড়ি মা বাপ ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু হেমাঙ্গের কলেজে পড়া ছোট বোন সুমায়া বলেছে, তোমরাও যেমন এরকম উদ্ভট খাপছাড়া রকম সকম দেখে কোথায় আরো ভড়কে যাবে তোমরা খুশি হয়ে উঠলে। বুড়ি সুভদ্রা বলে, তুই বুঝবি নে, তুই কেবল এক পেশে বিচার শিখেছিস। খাপছাড়া বটেই তো, এরকম খাপছাড়া লজ্জা কোনো বউয়ের দেখা যায় আজকাল? কিন্তু একটা খাপছাড়া অবস্থায় পড়েছে বলেই নিশ্চয় এরকম খাপছাড়া ভাবে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। তুই তলিয়ে সব জেনেছিস ওদের ভেতরের ব্যাপার? না জেনেই চটাং চটাং কথা কইছিস। আমরা টের পেয়েছি তাই আমরা বলছি। বেশ করেছে। কি টের পেয়েছ? সে তুই বুঝবি নে, অত কথায় তোর কাজ নেই। যতীনের অনেকদিন চাকরি নেই, খবর রাখিস? দেখায় যেন চাকরি করে, কিন্তু আমরা টের পেয়ে গেছি। সাধে কি ঘর ছেড়ে বন্ধুর বাড়ি ঘর ভাড়া নিয়েছে? সেখানে ভাড়া বাকি পড়লে মালপত্র আটক রেখে খেয়ে দিয়ে দিত। বন্ধু তো আর তা পারবে না। মানুষটা মরিয়া হয়ে উঠেছে,
বউটা নিজেকে বাঁচিয়ে চলবে না? সুমায়া হঠাৎ যেন বিদ্যুতের ঝলকানি চেয়ে দেখছে। এমনভাবে চোখ পিটপিট করতে করতে বলে, ও। যতীন একটু ঝাঁঝালো হাসির সঙ্গেই বলে, ভবেশবাবুর মা ডেকে তোমার প্রশংসা শোনালেন। তোমার মতো খাঁটি বউ নাকি পাড়াতে আর নেই। তা কথাটা সত্যি। ওনার নাতি বউয়ের সঙ্গে তুলনা করলে সত্যি তোমার তুলনা মেলা ভার। কালো টানা চোখ তুলে ঝিলিক মেরেছেই তমাল চোখ নামায়। পাতলা ঠোঁটের অপূর্ব কারসাজিতে একটু রহস্যময় হাসির ঝিলিক খেলিয়ে দেয়। যতীন সারা দিন চাকরি এবং রোজগারের সন্ধানে টোটো করে ঘুরেছে। দেহ মন দুই তার শ্রান্ত এবং ক্লান্ত। মুখটা যেন স্থায়ীভাবে বেঁকেই আছে। হতাশায় মন বাঁকা হয়ে যাওয়ারই বোধহয় এটা প্রকাশ্য লক্ষণ। কেবল চাকরি করার অধিকার নয়, সংসারের কোনো অধিকার খাটাবার ক্ষমতাই যেন তার নেই। বউটা পর্যন্ত তার হুকুম মানে না। মুখ আরেকটু বাঁকিয়ে সে বলে, সেদিন নীরেনবাবুও বলছিলেন, তুমি তো ভাগ্যবান পুরুষ যতীন, এই ভেজালের যুগে খাঁটি সহধর্মিণী পেয়েছ। হাহ, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, নইলে একটা চাপড় কষিয়ে দেবার কথা ভাবতাম। গামছা লুঙ্গি হাতে দিয়ে তমাল মৃদুস্বরে বলে, ভবেশবাবু নীরেনবাবুদের বলো না একটা চাকরি জুটিয়ে দিক। পাড়ার একমাত্র খাঁটি বউটির যে সিঁদুর কেনার পয়সা নেই। যতীন সচকিত হয়ে তার মুখের ভাব দেখবার চেষ্টা করে। সত্যই কি এমন তীব্র তীক্ষ্ণ রসিকতা করছে তমাল? অথবা আপনা থেকে বেরিয়ে এসেছে কথাগুলি তার মুখ দিয়ে? কিন্তু ইচ্ছা বা প্রয়োজন হলেই তমালের মুখ দেখা অত সহজ ব্যাপার নয় তার স্বামীর পক্ষেও। কথা বলতে বলতে তমাল নত হয়ে মাথা নামিয়ে তার জুতো জোড়ার ধুলো ঝাড়তে শুরু করেছিল। পুরনো হয়ে গেছে, ভালো দামি জুতো জোড়া। একটা প্রায় সুনিশ্চিত চাকরির আশায় মরিয়া হয়ে কেনা হয়েছিল, এবার ছেড়ে যাবে। তবু এই জুতো পায়ে দিয়েই কাল আবার তাকে বার হতে হবে চাকরির খোঁজে। হেমাঙ্গ গিয়েছিল বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে। সে বাড়ি ফেরে রাত 9টার পর। যতীন খেয়ে উঠে চৌকির বিছানায় বসে পান চিবোতে চিবোতে মেঝেতে ছেলেমেয়ের বিছানায় মশারি খাটিয়ে গুঁজে দেওয়ার কাজে রত তমালকে দেখছিল। হেমাঙ্গকে ডেকে বলে, এত রাতে? হেমাঙ্গ দরজার কাছে দাঁড়িয়ে বাঁকা চোখে তমালের দিকে চেয়ে বলে, সিনেমা দেখতে গিয়েছিলাম। বোধহয় সদ্য সদ্য সিনেমা থেকে বাড়ি ফিরেছে বলেই সস্তা পচা নোংরা ছবির আমেজটা মনে রয়ে গেছে। নইলে এভাবে পরের বউয়ের দিকে তাকানো তার ধাত নয়। ভালো বই? একদম বাজে বই। ঘরে এসো না, একটু শুনি ছবিটার কথা। আমিও একবার দেখব ভাবছিলাম। 9:30টার শো দেখা যায় না? তমাল তাড়াতাড়ি মেঝেতে ছেলেমেয়ের বিছানায় টাঙানো মশারির ওপারে চলে যায়। আড়ালে জানলায় বসে বোধহয় তাকিয়ে থাকে বাইরের বিদ্যুতের আলোয় সাজানো শহরতলির গেঁয়ো আঁধারের দিকে। হেমাঙ্গ হঠাৎ যেন চেতনা পায়, বলে, বড় খিদে পেয়েছে ভাই, পেটটা জ্বলে যাচ্ছে। বলেই সে চলে যায় ঘর ছেড়ে। যতীন গিয়ে চুলের মুঠি চেপে ধরে তমালের। হারামজাদি, ঘরে ভদ্রলোক এলে তার সঙ্গে একটু ভদ্রতাও করতে পারিস না? তমাল শান্ত মৃদু কিন্তু স্পষ্ট ভাষায় বলে, আমার কিন্তু দাঁত আছে। চুল টেনে যত ব্যথা দিচ্ছ, দাঁত দিয়ে কামড়ালে তার চেয়ে 10 গুণ বেশি ব্যথা পাবে। যতীন তার চুল ছেড়ে দেয়। সে জানে তার লাজুক বউ কামড়ে তার মাংস তুলে নিতে পারে। মোটে 2 মাস আগের অভিজ্ঞতা এত তাড়াতাড়ি কি ভোলা যায়? তমালকে দেখেই রাধাশ্যামের হয়েছিল কৃষ্ণভাব। পরদিন থেকে যতীনকে 150 টাকার চাকরির নিয়োগপত্র সই করে তার হাতে তুলে দিয়েছিল। কিন্তু সিঁড়ির তলার রান্নাঘর থেকে
গায়ের জোরে তমালকে শোয়ার ঘরে রাধেশ্যামের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে গিয়ে তমালের ধারালো দাঁতে ঘাড়ের কাছে খানিকটা মাংস উঠে গিয়েছিল যতীনের। ঘাটা সেরেছে, তমালের দাঁতের ভয় কমেনি। সুমায়া এবং ঘরের পাশের দু তিনটে অল্পবয়সী মেয়ে বউয়ের যেন বিশেষ দরদ দেখা দিয়েছে তমালের জন্য। তারা সুমায়ার বন্ধু বলেই কিনা কে জানে, সুমায়ার দরদটাই সবচেয়ে বেশি। কলেজ থেকে ফিরে বই খাতা সে আগেও টেবিলে ছড়ে দিত, এটা তার চিরকালের বই রাখার কায়দা। আজকাল গায়ের শাড়ি জামাগুলি পর্যন্ত ওইভাবে খুলে ছড়িয়ে ফেলে ঘরোয়া বেশে তমালের নিচু ছোট রান্নাঘরের দরজায় বসে পড়ে। কলেজে কাঠের ডেস্কে টেবিলে বসে অধ্যাপকদের মুখস্থ করা লেকচার শুনতে শুনতে তার যেন শুধু ডেস্কে চেয়ারে বসা নয়, ডেস্ক চেয়ারই সভ্যতা সম্পর্কে পর্যন্ত বিতৃষ্ণা জন্মে গেছে। সে যেন তাই মাটিতেই আলু থালু বেশে অসভ্যের মতো বসে স্বস্তি পেতে চায়। তমালের এগিয়ে দেওয়া সাতরঙা উলের বোনা আসনটা সে তাই গুটিয়ে রাখে। তমাল নিজে বুনেছিল আসনটা 7টা আদিম রং দিয়ে। তার জীবনেও যখন রং ছিল তখন। তবে আজ মনে হয় যতীনের ক্লিষ্ট ফ্যাকাশে মুখে যেন শুধু এই বীভৎস ঘোষণা যে বেঁচে থাকার মধ্যে কোনো রস নেই, রং নেই। অথচ তার অধীনস্থা নারীটি তারই ঘরের কোণে 7 রকম রং দিয়ে আসন বুনেছে, অতিথি অভ্যাগত আত্মীয় স্বজন ঘরে এলে বসতে দেওয়ার জন্য। এ যেন আকাশের মতোই উদারতা ঘরের কোণার লাজুক বউটির। জীবনের সব সুখ আর উত্তাপের সূর্যকে ঢেকে দিয়ে নামে জীবনের ঘন কালো দুঃখের বর্ষা। আবার এক ফাঁকে মেঘ সরিয়ে অস্তায়মান সূর্যের আলোয় আকাশে 7 রঙা রামধনু রচনা করে। তাকে বসতে 7 রঙা আসন এগিয়ে দেয়, কড়াই নামিয়ে কেটলি চাপিয়ে জল ফুটিয়ে চা করে দেয়। কিন্তু সুমায়ার জীবনের উপর বিতৃষ্ণার বিরাগ যেন তারই উপর ঘনীভূত হতে থাকে। তমালের তৈরি করা চায়ে চুমুক দিয়ে মুখ বাঁকিয়ে সে বলে, তুমি অন্যায় করছো ভাই, তুমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ। তমাল বলে, বাপের খাও পরো, কুমারী মেয়ে, তুমি বুঝবে না। আমি অন্যায় ঠেকাচ্ছি, লড়াই করছি। এরকম সেকেলে বউপনা দিয়ে আর যে কোনো উপায় নেই ভাই। হয় এরকম সেকেলে বউপনা, নয়তো মরার বাড়া বেহায়াপনা। তুমি বোকা, তুমি ভুল করছো। সেকালেও আমরা এরকম বউ ছিলাম না, একালেও আমরা বেহায়া হয়ে যাইনি। তুমি একজনকেই আঁকড়ে থাকবে, এটা নিয়ম নয়, রীতি নয়, নীতিও নয়। তমাল শান্তভাবেই বলে, কিন্তু আইন যে মোটা বাস্তব আইন, একবার ভাঙলেই আমায় একেবারে শেষ করার সুযোগ পেয়ে যাবে। বাঁচার অন্য কোনো রকম উপায় থাকলে কেউ সাধ করেই মরণদশা আঁকড়ে থাকে? গায়ে গায়ে লাগানো পাশের বাড়ির একতলার একখানা ঘরের ভাড়াটে বিলাসের বউ প্রমীলা যেন গঙ্গায় স্নান করতে অথবা সিনেমা দেখতে ঘর থেকে বেরিয়ে আনমনে পথ ভুলে তমালের রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়, বলে, কি হচ্ছে? সেও 7 রঙা উলের আসন ঠেলে দিয়ে মেঝেতে বসে। গায়ে তার রঙিন শাড়ি জড়ানো আছে। তমাল বলে, উঠে আসাটা কি ভালো হলো ভাই? প্রমীলা হাসবার চেষ্টা করে বলে, এ জন্মে ওঠা হাঁটার হবে কিনা কে জানে। টাকা জোগাড় করে 12টা 1টায় ফিরবার কথা। বউকে যে হাসপাতালে বাঁচতে পাঠাবে সে কি আর 5টা নাগাদ আপিস করছে? তার মানে টাকা জোগাড় হয়নি। ভাবলাম আমি তো একটা একেলে বউ, ঘরের কোণে মুখ গুঁজে মরি কেন? পাশের বাড়ির সেকেলে বউটার সঙ্গে দুটো কথা কই মরার আগে। প্রমীলার মুখ দেখেই বোঝা যায় গায়ে তার 3-4 ডিগ্রি জ্বর। আজকালের মধ্যে কঠিন একটা অপারেশন না হলে তার মরণ সুনিশ্চিত।
সেই ব্যবস্থার শেষ চেষ্টা, চরম চেষ্টা করতে বেরিয়েছিল বিলাস। তার ফেরার কথা ছিল 12টা-1টার মধ্যে। সুতরাং বেলা 5টা পর্যন্ত অপেক্ষা করে বোঝা গিয়েছে চেষ্টা তার ব্যর্থ হয়েছে। সুমায়া মাথা হেঁট করে থাকে। প্রমীলা দরজায় ঠেস দিয়ে গা এলিয়ে বসে চোখ বুজে জড়িয়ে বলে, ঘরে শুয়ে থাকতে যন্ত্রণা হচ্ছিল, মরে যাচ্ছিলাম যন্ত্রণায়। উঠে এসে তোমার ঘরে বসে যন্ত্রণা কমে গেছে ভাই। তমাল বলে, গলার হারটা কভরির, হাতের চুড়িগুলি মরার পর শ্মশানে পোড়াতে নিয়ে যাওয়ার আগেই ওগুলো কিন্তু জ্যান্ত মানুষরা খুলে নেবে ভাই। সুমায়া যেন চাবুক খেয়ে মাথা তোলে। হেমাঙ্গ বাথরুমে বৈকালিক স্নানের জন্য জলের আশায় অপেক্ষা করছিল। জলের মালিকদের দয়া হলে জল 2-4 বালতি হয়তো এসেও যেতে পারে কলটার মুখ দিয়ে। সুমায়া তাকে ডাকে, বলে, চট করে জামা কাপড়টা পরে এসো দেখি, এই হাটটা বেচে টাকা নিয়ে এসো, একে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। লাজুক তমাল আজ কথা কয় হেমাঙ্গের সঙ্গে। মুখ তুলে চেয়ে বলে, হাসপাতালে নেওয়ার ব্যবস্থাই করুন না আগে, হাটটা তো রইল। প্রমীলার পাশের ঘরের ভাড়াটে নন্দা তাকে খুঁজতেই এসে দাঁড়িয়েছিল। নজর এড়িয়ে প্রমীলা কখন উঠে এসেছে সে টেরও পায়নি। বোধহয় ভালোই হয়েছে টের না পেয়ে। টের পেলে হয়তো সখিত্বের জোরে তাকে ঘরে আটকে রাখত স্বামীর অপেক্ষায় মরবার জন্য। নন্দা স্মার্ট মেয়ে, লাজ লজ্জার ধার ধারে না। পাড়ার বদছোঁড়া আর প্রৌঢ় বয়সী লোকেরা যেসব মেয়ে বউয়ের দিকে লালসা ভরা চোখে তাকায়, নন্দার বয়স তাদের চেয়ে বেশি হবে না। পাড়ার যে কোনো বদছোঁড়াকে যে কোনো সময় ঘরে বসিয়ে একা আলাপ করতে সে সর্বদাই রাজি। কিন্তু অন্য মেয়ে বউয়ের হাত চেপে ধরার সুযোগ খুঁজে যে হয়রান হয়, সেও সাহস করে নন্দার সঙ্গে কথা কইতে এগোয় না। নন্দা নির্ভয় সমানভাবে ভদ্রভাবে আলাপ করবে, ইয়ার্কি দিতে গেলে হয়তো দ্বিধা মাত্র না করে গালেই মেরে বসবে একটা চড়। ভীরুমে না হলে বজ্জাতি করেও সুখ নেই। নন্দা বলে, তোমার না খুব লাজুক বলে বদনাম? তুমিই দেখছি একটা ব্যাটা ছেলেকে হুকুম দিয়ে ছড়িটাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করলে। ওর স্বামীটা কি করে আমরা সবাই তার অপেক্ষায় হাত গুটিয়ে আছি। সুমায়া বলে, আমরা যে নিয়মে চলি, ব্যাটা ছেলের ছোকে দেওয়া নিয়ম ছাড়া চলতে জানি না। লাজুক হওয়ার দরকার হলেও আমরা যে লাজুক হতে লজ্জা পাই। হেমাঙ্গ অ্যাম্বুলেন্স নিয়ে এলে তারা ধরাধরি করে প্রমীলাকে গাড়িতে তুলে দেয়। সঙ্গে যায় সুমায়া আর নন্দা। বউকে হাসপাতালে নেওয়ার টাকা জোগাড় করতে না পেরে সময় মতো ঘরে না ফিরলেও বিলাস একসময় ফিরে আসে। প্রতিদিনের মতো চাকরির চেষ্টায় বেরিয়ে যতীন একেবারেই ফিরে আসে না। পরদিন সকালে নন্দা তমালের কাছে আসে। মনে হয় লজ্জায় সে যেন মরে যাচ্ছে। বলে, শেষকালে আমারই কপালে তোমায় খারাপ খবর জানাবার দায় চাপল। তমাল বলে, কপালের কথা বাদ দাও, রোজ খারাপ খবর শুনবার জন্য অপেক্ষা করছি অনেক দিন ধরে। তাই নাকি? তবে ভনিতা না করেই বলি, যতীনবাবু একটা দোকানের ক্যাশ ভাঙতে গিয়ে ধরা পড়েছেন। তবু ভালো, জেলে খেতে পড়তে পাবে। আত্মহত্যা করেনি, এই অনেক ভাগ্যি। যাওয়ার সময় উঠোনে দাঁড়িয়ে নন্দা হেমাঙ্গর সঙ্গে কথা বলে। দুজনেই তাকিয়ে দেখে ছেলে মেয়েকে শুকনো রুটি খেতে দিতে গিয়ে তমালের আজ ঘুমটা খসে পড়েছে। নন্দা চলে যাওয়ার পর হেমাঙ্গ দরজায় এসে দাঁড়ালেও সে যেন ঘুমটা দিতে ভুলে যায়। হেমাঙ্গ বলে, আপনি এবার কি করবেন? যতীন যাই করুক, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে। তমাল বলে, আপনাদের কিসের দায়িত্ব?
আমার দায় আপনাদের ঘাড়ে চাপাবার জন্যই উনি আমায় এখানে টেনে এনেছিলেন। আপনারা ভদ্রলোক, তাই ওনার সায় পেয়েও আমাকে বিব্রত করেননি। আমার ব্যবস্থা এবার আমিই করে নেব। কী ব্যবস্থা করবেন? দেখি কি করা যায়। কাছের বস্তি থেকে পঞ্চু দুবেলা এ বাড়িতে খাটতে আসে। কলতলায় সে বাসন মাজছিল। তাকে ডেকে তমাল জিজ্ঞাসা করে, তোমাদের ওদিকে ঘর পাওয়া যাবে ভাই? পঞ্চু চমৎকৃত হয়ে বলে, তা পাওয়া যেতে পারে। কাজ সেরে যাওয়ার সময় আমায় ডেকে নিয়ে যেও, ঘরটা দেখে ঠিক করে আসব। পঞ্চুর কাছে খবর পেয়ে বাড়ির সকলে ভিড় করে আসে। সুচারু বলে, কেন বাছা, বস্তিতে উঠে যাবে কি জন্যে? তুমি এ ঘরে থাকলে কি আমরা ফতুর হব? তমাল বলে, এত ভাড়া কোত্থেকে দেব? সুভদ্রা বলে, ভাড়া তুমি ৫-১০ টাকা যা পারো দিও, না দিতে পারলে এখন বাকি রেখো, সময় ফিরলে দেবে। তমাল মাথা নেড়ে বলে, না, ওরকম জোড়াতালি দিয়ে কোনো ব্যবস্থা হয় না। দুদিন পরে পাড়ার লোক তাজ্জব হয়ে তাকিয়ে দেখে বিখ্যাত লাজুক বউ তমাললতা মাথার কাপড় কোমরে বেঁধে ছেলেমেয়ের সঙ্গে নিজেই বাসন কোসন বিছানাপত্র বই নিয়ে বস্তিতে উঠে যাচ্ছে, মাথা উঁচু করে, লজ্জাহীনা বেহায়ার মতো। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।